জি মিস। হ্যাঁ নাজিহা, তুমি ক্লাসে আছো? জি মিস, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু মিস যখন ডাকবো সাথে সাথে রেসপন্স করবা। যে রেসপন্স করবা না, রাহিল অথবা নাজিহা, যে রেসপন্স করবা না তাকে আমি পানিশমেন্ট দিব, ঠিক আছে? তার নামে আমি বিচার দিব। ওকে, দেখো আজকে হচ্ছে আমরা কি পড়বো। আজকে আমরা আহ রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে পড়বো, হ্যাঁ? তো শুরুর দিকে দেখো, রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে কে লিখেছে? আচ্ছা দেখো, তোমাদের হচ্ছে প্রথমে কি আছে যে তথ্যমূলক রচনা যেটা লিখেছেন আর কি। এখানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে লিখেছেন একজন বিখ্যাত লেখিকা। তিনি হচ্ছেন সেলিনা হোসেন, ঠিক আছে? সেলিনা হোসেন। তো তথ্যকে সাজিয়ে তথ্যমূলক লেখা তৈরি করা হয়। আজকে যে আমরা বেগম রোকেয়া সম্পর্কে আজকে যে আমরা জানবো, এটা কিন্তু একটা তথ্যমূলক লেখা, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে আজকে অনেক ধরনের তথ্য আমরা জানতে পারবো। তিনি আসলে কে ছিলেন, তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন, তার মানে তার মূল ভূমিকাটা কি বাংলায়, তিনি আসলে কিসে ভূমিকা পালন করেছেন, এই জিনিসগুলো আজকে আমরা জানবো। অতএব এটা হবে একটা তথ্যমূলক লেখা। দেখো, তথ্যকে সাজিয়ে তথ্যমূলক লেখা তৈরি করা হয়। নিচে একটি তথ্যমূলক লেখা দেয়া হলো। এটি রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে লেখা। এটি রচনা করেছেন সেলিনা হোসেন। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক। আচ্ছা, এখানে সম্ভবত সেলিনা হোসেন সম্পর্কে আর কি কিছু আছে? আচ্ছা, আছে। সেলিনা হোসেন সম্পর্কে কিছু লেখা আছে, দেখো। রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছেন। আহ সেলিনা হোসেন সম্পর্কে কিছু লেখেনি। আমি তোমাদেরকে সেলিনা হোসেন সম্পর্কে কিছু তথ্য এখন লিখাই দিব। তোমরা সেটা হচ্ছে খাতায় লিখে ফেলো, ঠিক আছে? যেহেতু সেলিনা হোসেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে লিখেছেন, কিন্তু সেলিনা হোসেন সম্পর্কে এখানে কোনো তথ্য দেয়া নেই। তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, মিস যেগুলো বলবো তোমরা সবাই খাতায় লিখবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? মিস। জি মিস। আচ্ছা, তোমরা তাহলে খাতায় লেখো, হ্যাঁ? তো প্রথমে লেখো যে সেলিনা হোসেনের জন্ম হচ্ছে 1947 সালের 14ই জুন রাজশাহীতে। মিস কিন্তু আবার একটু পরেই পড়া ধরবো। লিখেছো? আবার 1947 সালের 14ই জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেছেন সেলিনা হোসেন। লিখেছো রাহিল এবং নাজিহা? লিখছি। ইয়েস মিস। আচ্ছা, শেষ ইয়েস করো। মিস। আচ্ছা, ক্লাসে আছো কে কে আমাকে একটু বলো তো, তোমাদের হাজিরা চিঠিতে। মিস আমি রাহিল। আমি অর্ঘ। আচ্ছা, অর্ঘ। অর্ঘ তো আমাদের পুরনো স্টুডেন্ট, তাই না? অর্ঘ তো আগেও ক্লাস করেছিলে। ইয়েস মিস। ওকে। আর হচ্ছে নাজিহা। আচ্ছা, সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা কোথায় ছিলাম? সেলিনা হোসেন সম্পর্কে। তো সেলিনা হোসেনের জন্ম হচ্ছে 1947 সালের 14ই জুন রাজশাহীতে, ঠিক আছে? এবং তিনি ছিলেন কি, তার পরিচয়, তিনি একজন প্রখ্যাত ঔপন্যাসিক, কথা সাহিত্যিক এবং একজন বিখ্যাত লেখকও বটে, ঠিক আছে? যেটা আমরা এখানে দেখেছি যে আসলে তিনি কে ছিলেন। সেলিনা হোসেন ছিলেন একজন বাংলাদেশের একজন বিখ্যাত লেখক, সাথে তিনি একজন প্রখ্যাত ঔপন্যাসিক এবং তিনি একজন কথা সাহিত্যিক, ঠিক আছে? সেলিনা হোসেনের প্রধান দুটি কাজের মধ্যে আছে হাঙর নদী গ্রেনেড। লেখো তার প্রধান দুটি কাজ। সবাই একটু সাথে সাথে খাতায় লিখবে প্রধান দুটি কাজ। তুমি কি লিখছো? মিস। লেখো যে প্রধান দুটি কাজ। প্রথমে একে লেখো যে হাঙর নদী গ্রেনেড 1976। মিস আবার বলবেন? লেখো যে হাঙর নদী গ্রেনেড। হাঙর নদী গ্রেনেড। সবাই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ তো? ইয়েস মিস। ইয়েস জি মিস। মিস।
ওকে, তাহলে লেখো যে প্রধান দুটি কাজের মধ্যে একটা প্রথমটা হচ্ছে হাঙর নদী গ্রেনেড 1976। লিখেছো? Yes, জি miss. ওকে, প্রথম কাজটা হচ্ছে হাঙর নদী গ্রেনেড, যেটা 1976 সালে, এবং দ্বিতীয় কাজটি হচ্ছে পোকামাকড়ের ঘোর বসতি। লেখো পোকামাকড়ের ঘোর বসতি 1996। দ্বিতীয় কাজটি লেখো পোকামাকড়ের ঘর বসতি 1996। Miss লিখেছি। আচ্ছা, সবাই কি লিখেছো? Yes, miss. হ্যাঁ মিস আচ্ছা, তো কি জানলাম? আমরা জানলাম যে সেলিনা হোসেন ছিলেন একজন বিখ্যাত লেখক। না, সেলিনা হোসেন জন্ম হচ্ছে 1947 সালের 14ই জুন রাজশাহীতে। তিনি একজন বিখ্যাত লেখক, একজন প্রখ্যাত ঔপন্যাসিক এবং কথা সাহিত্যিক। তার প্রধান দুটি কাজের মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, যেটা 1976 সালে প্রকাশিত হয়, এবং অন্যটি হচ্ছে পোকামাকড়ের ঘর বসতি, যেটা 1996 সালে প্রকাশিত হয়। তারপরে লিখো যে সেলিনা হোসেন 2009 সালে ভাষা ও সাহিত্যে 21শে পদক লাভ করেছেন। এটা লেখো যে 2009 সালে ভাষা ও সাহিত্যে 21শে পদক লাভ করেছেন। ম্যাম আরেকবার বলবেন? আচ্ছা, লেখো যে 2009 সালে ভাষা ও সাহিত্যে 21শে পদক পেয়েছেন। মিস লিখেছি। আচ্ছা, ঠিক আছে, তো সবাই লিখেছো যে 2009 সালে তিনি ভাষা এবং সাহিত্যে 21শে পদক পেয়েছেন, এবং 2018 সালে তিনি হচ্ছে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, এটা লেখো যে 2018 সালে সাহিত্যে, একটু আগে আমরা জেনেছি যে 2009 সালে ভাষা ও সাহিত্যে 21শে পদক পেয়েছেন। এবার লেখো যে 2018 সালে তিনি সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। মিস লেখা হয়েছে। আচ্ছা, সবাই লিখেছো যে 2018 সালে তিনি সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। Yes, হ্যাঁ miss. ওকে, তো এই গেল মোটামুটি সেলিনা হোসেন সম্পর্কে আমরা একটু জানলাম অল্প করে, যেহেতু এখানে লেখা নেই তাই আমি তোমাদেরকে একটু অল্প করে ওনার সম্পর্কে একটু ইনফরমেশন দিলাম। আচ্ছা, তারপরে দেখো সেলিনা হোসেন আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে কি লিখেছেন। রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছেন। এখানে লিখে নাও যে 1880 সালের 9ই ডিসেম্বর। সবাই লেখো, বইয়ের মধ্যেই লিখে ফেলতে পারো যে 1880 সালের 9ই ডিসেম্বর। লেখা হয়ে গেলে বলবে। Yes, লেখা miss. শেষ আচ্ছা, এটা একটা জিনিস মনে রাখতে পারো যে 9ই ডিসেম্বর হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম তারিখ, এবং একই সাথে তার মৃত্যু তারিখও 9ই ডিসেম্বর। ঠিক আছে, তাই 9 ডিসেম্বরকে অনেক সময় রোকেয়া দিবস এরকমও বলা হয়ে থাকে। আচ্ছা, তো 9ই ডিসেম্বর এটা হচ্ছে তার জন্ম তারিখ এবং একই সাথে মৃত্যু তারিখ। 1880 সালে 9ই ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের প্রভূত ভূসম্পত্তির অধিকারী ছিলেন। এখানে কি বলেছে যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতার নাম কি ছিল? জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার ছিল হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বাবার নাম। তিনি সাবের প্রভূত তিনি হচ্ছে প্রভূত ভূসম্পত্তির অধিকারী ছিলেন। এখানে প্রভূত মানে কি বোঝানো হয়েছে জানো? এখানে প্রভূত শব্দের অর্থ হচ্ছে প্রচুর, মানে হচ্ছে যাদের অনেক বেশি সম্পত্তি থাকে এই ধরনের, বা অনেক বেশি অতিরিক্ত অধিক বোঝাতে এখানে প্রভূত শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সাবের
হায়দার সাহেবের প্রভূত ভূসম্পত্তির অধিকারী ছিলেন। ভূসম্পত্তি মানে কি বলতো? অনেক বেশি প্রপার্টি বা জমি জমা যাদের থাকে তাদেরকে হচ্ছে তারাই হচ্ছে ভূসম্পত্তির মালিক। অর্থাৎ এখানে বোঝানো এখানে বোঝানো হয়েছে যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেবের প্রভূত মানে হচ্ছে প্রচুর বা অনেক, ভূসম্পত্তি মানে হচ্ছে জমি জামা অনেক বা প্রচুর ভূসম্পত্তির অধিকারী তিনি ছিলেন। পায়রাবন্দ গ্রামে তাদের বাড়িটি ছিল বিশাল, অর্থাৎ পায়রাবন্দ গ্রামে তাদের যে বাড়িটি ছিল রোকেয়াদের সেটি অনেক বেশি বড় ছিল। রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সে সময়ে বাঙালি মুসলমান সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন যে 1880 সালে যখন জন্মগ্রহণ করেছেন তখন বাংলায় এই যে বাঙালি মুসলমান সমাজে পড়াশোনার যে ব্যাপারটা সেটা মানে হচ্ছে শিক্ষার, প্রাতিষ্ঠানিক শিক্ষার যে প্রচলনটা সেটা ব্যাপক ছিল না বা একেবারেই ছিল না বললেই আর কি চলে। হ্যাঁ, এটাই বলেছে যে সে সময় বাঙালি মুসলমান সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না। ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষা, চাকরি, সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে পিছিয়ে ছিল। অর্থাৎ এই যে এই জিনিসগুলো যে মুসলমানদের যে শিক্ষা দীক্ষা, চাকরি, সামাজিক প্রতিষ্ঠা, এই জিনিসগুলোর মূলই হচ্ছে কি বলতো? এই জিনিসগুলোর মূলই হচ্ছে পড়াশোনা। যেখানে পড়াশোনা বা প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকেই বেশি একটা প্রাধান্য দেওয়া হতো না, সেখানে এই শিক্ষা দীক্ষা, তারপর হচ্ছে চাকরি, সামাজিক প্রতিষ্ঠা, এই জিনিসগুলো তো আসার প্রশ্ন ওঠে না, তাই না? যেহেতু শিক্ষাটাই সেখানে গুরুত্ব পেত না। তো সেই জন্য তখনকার যুগের মানুষজন বা মুসলমানরা এই ব্যাপারগুলোর দিক থেকে অনেক বেশি পিছিয়ে ছিল। তখন মেয়েদের অবস্থান ছিল খুবই শোচনীয়। এখানে শোচনীয় মানে কি? মানে দুরবস্থা, খুব বাজে অবস্থা ছিল। মানে মেয়েদেরকে তখনকার সময় বলা যায় যে মানে মানুষ বলেই গণ্য করতো না, এবং মেয়েরা শুধু ঘরে থাকবে, ঘর সামলাবে, এমন একটা ব্যাপার। ইনফ্যাক্ট তখনকার সময় মেয়েদেরকে আর কি কোনো গুরুত্বই দেওয়া হতো না, মানুষ বলেই তাদেরকে গণ্য করা হতো না। সেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা তো আসলে মানে খুবই আশ্চর্যের একটা বিষয়, আকাশ কুসুম বলা যায় আর কি যেটাকে। তো তখনকার সময় মেয়েদের অবস্থান ছিল খুবই শোচনীয়। পর্দা প্রথা কঠোরভাবে মানা হতো বলে মেয়েদের শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না। অর্থাৎ পর্দা প্রথা মানে কি এখানে বোঝানো হয়েছে? আচ্ছা, এখানে পর্দা না। প্রথা, হ্যাঁ, মানে হচ্ছে পর্দা প্রথাটা আসলে এমন কিছুই না, এমন না যে মেয়েদেরকে একদম ঢেকে ঢুকে চলতে হবে বা অমন কিছু। ব্যাপারটা ওরকম না। পর্দা বলতে এখানে ওরকম কিছু মিন করেনি, এখানে মিন করেছে যে মেয়েদেরকে যেন মানে ঘরের বাইরে বা বাড়ির বাইরে যেন যেতে না পারে, এই ধরনের একটা মানে হচ্ছে একটা সামাজিক রীতি বা নীতি বানাই ফেলছে। মানে এরা নিজেরাই জিনিসটা বানিয়েছে পর্দা প্রথা। কেন? যাতে নারীরা ঘরের বাইরে যেতে না পারে, ঘরের বাইরে যে পড়াশোনা করতে না পারে, ইনফ্যাক্ট ঘরের বাইরে যাতে তারা যেতেই না পারে, এরকম একটা সামাজিক রীতি এরা, যেটা মানুষের মনুষ্য সৃষ্টি, যেটা মানুষ তখনকার যুগের মানুষেরা বা পুরুষেরা যেটা সৃষ্টি করেছিল, সেটাই হচ্ছে পর্দা প্রথা। তো তখন ওই সময়ে পর্দা প্রথা চালু চালু ছিল বলে মেয়েদের শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না। কিন্তু মেধাবী রোকেয়ার প্রবল আগ্রহ ছিল লেখাপড়ার প্রতি। যেহেতু রোকেয়া সাখাওয়াত হোসেন প্রবল মেধাবী ছিলেন, তাই তার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ ছিল, তাকে কোনোভাবে দমিয়ে রাখা যায়নি। আচ্ছা, রোকেয়ার বড় দু ভাই কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে উচ্চশিক্ষা লাভ করেছেন। রোকেয়ার বড় দুই ভাই কোথা থেকে? কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে উচ্চশিক্ষা লাভ করেছেন। বোনদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাবের বোন করিমুন্নেসা ও রোকেয়াকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেছেন। আচ্ছা, তাদের বড় দুই ভাই কোথা থেকে পড়াশোনা করেছে বলতো, উচ্চশিক্ষা লাভ করেছে বলতো? কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। হ্যাঁ, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তার তার বড় দুই ভাই পড়াশোনা করেছে, উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশন, ওখান থেকে তারা উচ্চশিক্ষা লাভ করেছে। বোনদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাবের বোন করিমুন্নেসা, অর্থাৎ রোকেয়ার বোনের নাম ছিল কি? করিমুন্নেসা। আমরা কি জানলাম যে রোকেয়ারা দুই বোন, তো সেখানে ছিল করিমুন্নেসা এবং রোকেয়া। তারা ইংরেজি শিক্ষায় তাদেরকে শিক্ষিত করেছেন। বড় ভাইয়ের নাম কি ছিল? ইব্রাহিম সাবের। তার দুই বোন রোকেয়া এবং করিমুন্নেসা, তাদের পড়াশোনার প্রতি আগ্রহটা দেখে তিনি তাদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেছেন। করিমুন্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা সাহিত্য রচনা ও চর্চায় আগ্রহী হয়ে ওঠেন। অর্থাৎ রোকেয়ার যে বোন করিমুন্নেসা তার অনুপ্রেরণায়, অনুপ্রেরণা মানে কি বলতো? তার যে আমরা ইন্সপিরেশন বলি, মানে হচ্ছে উৎসাহ বলি যেটাকে, হ্যাঁ, করিমুন্নেসা হচ্ছে রোকেয়াকে ইন্সপায়ার করতো যাতে করে সে বাংলা সাহিত্য রচনা এবং চর্চায় আরো বেশি আগ্রহী হয়ে ওঠে। তো এটাই বলেছে যে করিমুন্নেসার অনুপ্রেরণায় মানে হচ্ছে উৎসাহে রোকেয়া বাংলা সাহিত্য রচনা ও চর্চায় আগ্রহী হয়ে ওঠেন। রোকেয়া তার রচিত মতিচোর দ্বিতীয় খণ্ড করিমুন্নেসাকে উৎসর্গ করেছিলেন। আচ্ছা,
রোকেয়া তার রচিত মতিচোর, তার মতিচোর তার একটা গ্রন্থের নাম, সেটা তার যে দ্বিতীয় খণ্ডটা ছিল সেটা কাকে উৎসর্গ করেছেন বলতো? মিস্টার বড় বোন করিমুন্নেসাকে। হ্যাঁ, তার বোন করিমুন্নেসাকে উৎসর্গ করেছে। আচ্ছা, উৎসর্গ করেছে মানে কি বলতো? উৎসর্গ করেছে মানে হচ্ছে মানে তাকে নিয়ে লেখা, বা ধরো তার জন্য লেখা, এই ধরনের কোন একটা কিছু মানে মিন করেছে। উৎসর্গপত্রে তিনি লিখেছেন, উৎসর্গপত্র, এখানে একটা কথা এসেছে, উৎসর্গপত্রটা কি? এটা উৎসর্গপত্র বলতে বোঝানো হয়েছে, ধরো তুমি কাউকে উৎসর্গ করে একটা কিছু লিখবে। ধরো তোমার কোনো একটা খুব কাছের বন্ধু, তাকে উৎসর্গ করে তুমি একটা কোনো লেখা লিখবে, একটা চিঠি লিখবে, অথবা আহ তোমার ডায়েরি লিখবে। তখন সেক্ষেত্রে তুমি তাকে উৎসর্গ করে মানে ওই বইটা বা ওই লেখাটার যে পাতায় তুমি উৎসর্গকারী, মানে যাকে তুমি লেখাটা উৎসর্গ করছো তার নামটা মেনশন করবে। যেই পাতায়, ওই লেখাটার যে পাতায়, ধরো বই হতে পারে, নোট হতে পারে, বই ধরলাম, বইয়ের যে পাতায় তুমি সেই উৎসর্গকারীর নামটা মেনশন করবে, ওই উৎসর্গকারীর নামটা লেখা থাকবে, সেটাকে বলে হচ্ছে কি উৎসর্গপত্র। তো এই উৎসর্গপত্র তিনি লিখেছেন, আপাজান আমি শৈশবে তোমারই স্নেহের প্রসাদে বর্ণপরিচয় পড়িতে শিখি। আচ্ছা, যেহেতু সে তার বড় বোনকে নিয়ে লিখছে, সেই জন্য তাই আর কি সে সম্বোধন করেছে যে আপাজান বলে। ঠিক আছে, কিভাবে সম্বোধন করেছে? আপাজান বলে বলেছে, আপাজান আমি শৈশবে তোমারই স্নেহের প্রসাদে বর্ণপরিচয় পড়িতে শিখি। অপর আত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি পড়ায় তত আপত্তি না করিলেও বাঙ্গালা পড়ার ঘোর বিরোধী ছিলেন। অর্থাৎ রোকেয়া সাখাওয়াত হোসেন যেহেতু বাংলা সাহিত্য চর্চায় মানে অনেক বেশি আগ্রহী ছিলেন, বা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেছেন, এই ব্যাপারটাতে শুধুমাত্র তার বোন করিমুন্নেসার সবচাইতে বেশি সমর্থন বলো বা সাপোর্ট বলো, সে তার বড় বোনই ছিল। ঠিক আছে, মানে আত্মীয় স্বজনরা যদিও তার উর্দু ফার্সি এইসব পড়া নিয়ে কোনো রকমের কোনো আপত্তি বা কোনো রকমের কোনো প্রবলেম দেখেনি বা আপত্তি করেন নাই, কিন্তু বাঙ্গালা মানে কি, বাংলা, এই যে বাংলা নিয়ে পড়া বা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করা, এটা কিন্তু এখনকার সময় দেখা যায় যে অনেকে আসলে বাংলাটাকে অনেক বেশি তুচ্ছ করে দেখে। বাংলা কোনো বিষয়, কিন্তু বাংলা কিন্তু আসলে পড়ার মতো একটা বিষয়, জানার মতো একটা বিষয়, এবং এটা যথেষ্ট বলা যায় যে কঠিনই একটা বিষয়। ঠিক আছে, তুমি যদি এটার সঠিকভাবে এটার মানে ভাব রস জানতে চাও, এটা সম্পর্কে যদি তুমি আসলেই নলেজ গেইন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। অতএব এটাকে এত সহজে মানে হেলা করার কিছু নেই। ঠিক আছে, অনেক কিছু জানার আছে। তো তখনকার সময় এটাই এটাই রোকেয়া বলেছে যে তাদের আত্মীয়দের মধ্যে তাদের উর্দু ফার্সি পড়ার কোনো আপত্তি না থাকলেও বাংলা পড়ার ঘোর বিরোধী ছিলেন। ঠিক আছে, একমাত্র তুমি আমার বাংলা পড়ার অনুকূলে ছিলে। অনুকূলে মানে কি বলতো? অনুকূলে মানে হচ্ছে পক্ষে, অর্থাৎ একমাত্র তার বড় বোন করিমুন্নেসাই তার পক্ষে ছিল, বাংলা পড়ার পক্ষে ছিল। নানান বাধা এগিয়ে রোকেয়া আপন সাধনায় বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টি করেছেন। নানা বাধা এড়িয়ে রোকেয়া আপন সাধনা মানে কি বোঝানো হয়েছে বলতো? এখানে আপন সাধনা মানে কি বোঝানো হয়েছে? নিজের সাধন, নিজের ইচ্ছা। হ্যাঁ, নিজের ইচ্ছা বা নিজের সাধনা। আপন বলতে এখানে নিজেকেই বোঝানো হয়েছে, মানে নিজেকেই সম্বোধন করা হয়েছে। তো এই যে বলেছে কি নানা বাধা এড়িয়ে রোকেয়া আপন সাধনায়, মানে হচ্ছে নিজের সাধনায় বা নিজের মানে চেষ্টায় বাংলা ভাষা সাহিত্য সে সৃষ্টি করেছেন। তাই রোকেয়া সাখাওয়াত হোসেন একজন অসাধারণ নারী। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো কি বলেছে। 1897 সালে কিশোরী বয়সেই বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়। আচ্ছা, আমরা পড়বো, তার আগে আমি একটু ছোট ছোট প্রশ্ন করি তোমাদেরকে। বলো তো, রোকেয়া সাখাওয়াত হোসেন কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন? পায়রাবন্ধ গ্রামে। রংপুর জেলা। রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে। হ্যাঁ, আমি যেহেতু এখানে গ্রামটা মেনশন করেছি যে কোন গ্রামে, সেক্ষেত্রে তোমরা পায়রাবন্ধ গ্রামেই বলবে। ঠিক আছে, আমি যদি বলি যে কোন জেলার কোন গ্রামে বা কোথায় যদি মেনশন করি, তাহলে তোমাদের বলতে হবে যে রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে। আর যদি মেনশনই করে দেই যে কোন গ্রামে, তাহলে বলবে যে পায়রাবন্ধ গ্রাম। ঠিক আছে, আচ্ছা, বলো তো রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম কত সালের কত তারিখে? 1880 সালের 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর, গুড। আচ্ছা, বলো তো সেলিনা হোসেন কত সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন? আহ, মিস 2018 মিস 2018। 2009 সালে তিনি ভাষা ও সাহিত্যে 21 পদক, হচ্ছে 2018 সাল। হ্যাঁ, 21 পদক তো বলিনি, প্রথমে বলেছি স্বাধীনতা পুরস্কারটা। স্বাধীনতা পুরস্কার পেয়েছে হচ্ছে 2018 সালে, এবং 21 পদক লাভ করেছেন 2009 সালে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো
বলতো রোকেয়ার বড় দুই ভাই কোন কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেছিলেন? কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল সেন্ট থেকে। জেভিয়ার্স কলেজ। হ্যাঁ, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। আচ্ছা, আচ্ছা নাজিহা বলো তো যে রোকেয়ার বড় ভাইয়ের নাম কি ছিল? ইব্রাহিম সাবের। ইব্রাহিম সাবের, গুড। আচ্ছা, রাহিল বলো তো রোকেয়ার পিতার নাম কি ছিল? ইয়েস মিস। রোকেয়ার পিতার নাম কি ছিল? মিস জহিরুদ্দিন মোহাম্মদ। পুরো নামটা বলতে হবে তো। মিস জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার। হায়দার এবং সাবের, সাবেরটা কিন্তু হচ্ছে তাদের ট্যাগ, সাবের। ঠিক আছে? Yes, miss. হ্যাঁ, এটা তোমাকে বলতে হবে কিভাবে বোঝা গেল, কারণ ওই যে ইব্রাহিম সাবেরের ক্ষেত্রে কিন্তু ওখানে ইব্রাহিম সাবের বলা আছে, সাবের বলা আছে, তাই না? তো সেক্ষেত্রে তোমাকে জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের। আচ্ছা ঠিক আছে। তারপরে আর কি আছে? তার বাংলা পড়ার অনুকূলী কে ছিলেন? মিস তার বোন করিমুন। করিমুন্নেছা। হ্যাঁ, তার বড় বোন করিমুন্নেছা হচ্ছে তার বাংলা পড়ার অধীনে অনুকূলে ছিলেন। আচ্ছা, তারপর আমরা কোথায় এসেছি দেখো, 1897 সালে কিশোরী বয়সেই বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিবাহ হয়েছে। আচ্ছা আচ্ছা, সেন্ট যে কি বললাম যে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে আর কি সরকারি কর্মকর্তা, এটা তো আমরা সবাই জানি। তো কি বলেছে, একজন সরকারি 1897 সালে কিশোরী বয়সে বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে একজন সরকারি কর্মকর্তা, তার নাম ছিল কি সৈয়দ সাখাওয়াত হোসেন, তার নাম ছিল কি সৈয়দ সাখাওয়াত হোসেন, তার সঙ্গে রোকেয়ার বিয়ে হয়েছে। স্বামীর সহযোগিতায় তিনি তার পড়াশোনার চর্চা চালিয়ে যান, অর্থাৎ স্বামী ছিল অনেক বেশি সাপোর্টিভ। সেই জন্য মানে একটা সময় এমন ছিল, মানে স্বামী কেন, মানে বাবা মা ভাই বোন, মানে তখনকার সময় আর কি, একটা সময় এরকম ছিল যে এখন তো আমাদের কাছে পড়াশোনা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট মেয়েরা পড়াশোনা করলেও আমাদের পরিবার থেকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে, তাই না? পড়াশোনার জন্য সমর্থন করছে, ভালো পড়াশোনার জন্য ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, মেডিকেল কলেজে পড়াচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা সময়, ইনফ্যাক্ট এখনো অনেক ক্ষেত্রে এরকমই আছে, যে ধরো মেয়েদের পড়াশোনাটাকে খুব বেশি মানে এগিয়ে নিয়ে যেতে চায় না মানুষ, হ্যাঁ, বা পরিবারের মানুষজন। তো এই ব্যাপারগুলো আসলে আগে আরো বেশি ছিল, যেহেতু তখনকার সময় মেয়েদেরকে আহ যেহেতু তখন পর্দা প্রথা চালু ছিল, মেয়েদের ঘরের বাইরে যাওয়া যাবে না, এই ধরনের একটা রীতি ছিল। তো সেক্ষেত্রে ওই সময় আর কি এই ধরনের মানুষগুলোর সাপোর্টে ধরো বড় ভাই, তারপর হচ্ছে বোন, তারপর হচ্ছে সবশেষে কি 1897 সালে তার বিবাহ হলো একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে, অবশ্যই একজন শিক্ষিত মানুষের সঙ্গে। এবং সে হচ্ছে তাকে সাপোর্ট করলো, রোকেয়াকে সাপোর্ট করলো, সকলের সমর্থনে কিন্তু রোকেয়া পড়াশোনাটাকে শুরু করতে পারছে সুন্দরভাবে। স্বামীর সহযোগিতায় তিনি তার পড়াশোনার চর্চা চালিয়ে যান, বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। পারদর্শী মানে কি, মানে পটু বা দক্ষ হয়ে ওঠেন। আচ্ছা, সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। কি জানলাম, একটি গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ, সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ মানে হচ্ছে সে যে একজন সাহিত্যিক, সেটা সম্পর্কে তার নিজের একটা নিজস্ব প্রকাশটা ঘটে কত সালে? 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার প্রথম রচনা পিপাসা। দেখো এই দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, সবাই যদি বই নিয়ে বসো তাহলে বই একটু আহ মার্ক করে নিতে পারো যে সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে কত সালে? 1902 সালে। কলকাতা থেকে প্রকাশিত প্রথম পত্রিকাটির নাম কি? নবপ্রভা। এবং এই পত্রিকাতে ছাপা হয় তার প্রথম রচনা কি? পিপাসা। তাহলে আমরা কি জানলাম বলতো, রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রথম রচনা কি ছিল বলতো? মিস পিপাসা। পিপাসা। পিপাসা কোন পত্রিকায় ছাপা হয়েছে? নবপ্রভা। নবপ্রভা। আচ্ছা, তো তার প্রথম রচনা ছিল পিপাসা এবং সেটি নবপ্রভা নামক একটা পত্রিকায় ছাপানো হয়েছে। এটা কিন্তু কলকাতার একটা কলকাতা থেকে প্রকাশিত একটা পত্রিকা, নবপ্রভা। ঠিক আছে। সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে কত সালে? 1902 সালে। আচ্ছা, তারপরে দেখো বিভিন্ন সময়ে তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে। 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাজ ড্রিম মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। 1902 সালে তার সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে। এবং তারপরে কি হয়েছে, নবপ্রভা পত্রিকায় তার হচ্ছে প্রথম যে রচনা পিপাসা সেটা প্রকাশিত হয়েছে। তারপরে 1905 সালেই প্রথম ইংরেজি রচনা সুলতানাজ ড্রিম। তো এটা একটা প্রশ্ন যে রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রথম ইংরেজি রচনা কি ছিল? সুলতানাজ ড্রিম। সেটা কত সালে প্রকাশিত হয় বলো তো?
1905। সবাই কি আমাকে শুনতে পাও? সবাই কি মনোযোগ দিচ্ছ পড়ায়? Yes, miss. Yes, miss. ওকে, আচ্ছা দেখো কি বলেছে, 1905 সালে প্রথম ইংরেজি রচনা, সেটার নাম কি ছিল? সুলতানাস ড্রিম। সেটা মাদ্রাজ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়েছে। তার রচনা সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করে। তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। আচ্ছা, অর্থাৎ কি বলেছে, তার রচনা কাদের কাছে? সুধী মহলের কাছে, মানে যারা আর কি তার রচনাটা পড়তেছে বা জানতেছে বুঝতেছে, সুধী মহল বলতে তাদেরকে এখানে মানে মেন বোঝানো হয়েছে আর কি। তার রচনা সুধী মহলের কাছে, সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করেছে, মানে সকলের দৃষ্টি কেড়েছে আর কি। তো তিনি কথা সাহিত্যিক হিসেবে তখন বেশ পরিচিত হয়ে উঠেছেন। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা বলো, তার আত্মপ্রকাশ ঘটে কত সালে? সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে কত সালে? 1902। Miss, সাথে বুঝতে সাথে পারিনি উত্তর আবার দিবা সবাই। বললাম যে সাহিত্যিক হিসেবে তার কখন আত্মপ্রকাশ বোঝা ঘটে যায়নি। 1902 কত সালে। সালে? 1902 সালে। 1902 সালে। তার প্রথম রচনার নাম কি ছিল? Miss, পিপাসা। পিপাসা। পিপাসা কোন পত্রিকায় প্রথম ছাপা হয়েছিল? নবপ্রভা। নবপ্রভা। নাজিহা, তুমি কি একটু কম রেসপন্স করতেছো? আমার কথা মনে হয় নাজিহা, আচ্ছা আস্তে আসে, তুমি একটু জোরে কথা বলবে, তাহলেই মিস শুনতে পাবো, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখি কি বলেছে, 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান। আচ্ছা, 1909 সালে সাখাওয়াত হোসেন মারা গিয়েছেন, অর্থাৎ তার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন মারা গিয়েছেন। রোকেয়া ভাগলপুরে তার নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেছেন। রোকেয়া কার নামে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলটি প্রতিষ্ঠা করেছেন? তার স্বামী Miss, তার সৈয়দ স্বামী। সাখাওয়াত হোসেনের নামে। হ্যাঁ, তার স্বামী কত সালে মারা গিয়েছে? 1909 সালে মারা গিয়েছে। 1909 সালে। হ্যাঁ, এবং রোকেয়া তারপরে সেই ভাগলপুরেই, ভাগলপুর কিন্তু তার স্বামীর স্বামীর এলাকায় ছিল, তো সেই ভাগলপুরে তার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের নামানুসারে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেছেন। এবং তখন স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন। চিন্তা করো তখন মানে পড়াশোনার কি অবস্থা ছিল, বা মেয়েদের পড়াশোনা, নারী শিক্ষার কতটাই দুরবস্থা ছিল, অবস্থা কতটাই শোচনীয় ছিল, যে তখন শিক্ষার্থী মাত্র 5 জন ছিল। চিন্তা করো, মাত্র 5 জন ছাত্রী ছিল। আচ্ছা, 1911 সালে এই স্কুলটি তিনি কলকাতায় স্থানান্তর করেছেন। প্রথমে তো এটা ভাগলপুরে ছিল, হ্যাঁ, যেহেতু এটা রোকেয়া প্রথমে ভাগলপুর একটু ভেতরের দিকে ছিল, পরবর্তীতে এটা কোথায়, 1911 সালে স্কুলটি কলকাতায় স্থানান্তর করা হয়েছে। শুরুতে ছাত্রী সংখ্যা ছিল 8 জন। মানে প্রথমে যখন স্কুলটি প্রতিষ্ঠা করেছে ভাগলপুরে, তখন ছাত্রীর সংখ্যা কয়জন ছিল বলতো? 5 জন। Miss, 5 জন। হ্যাঁ, প্রথমে যখন ভাগলপুরে প্রতিষ্ঠা করেছে তখন ছিল 5 জন। তারপর যখন 1911 সালে কলকাতায় স্থানান্তর করেছে তখন কয়জন শিক্ষার্থী ছিল, ছাত্রী ছিল? 8 জন। 8 জন ছিল। তারপর দেখো আস্তে আস্তে স্কুলে ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। প্রথমে যখন ভাগলপুরে করে তখন ছিল আহ, কয়জন? 5 জন, এবং পরবর্তী যখন কলকাতায় স্থানান্তর করা হয় তখন ছিল কতজন? 8 জন ছিল। আচ্ছা, রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলই প্রতিষ্ঠা করেননি, ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য বাবা মায়ের কাছে আবেদন নিবেদন করেছেন। অর্থাৎ তখনকার সময় যে পড়াশোনার জন্য বাবা মারা দিতে চাইতেন না, হ্যাঁ, যেটা অনেকক্ষণ যাবত তোমাদেরকে মিস বুঝিয়ে আসতেছি, যে তখন পড়াশোনার মানে মেয়েদের পড়াশোনার এতটাই মানে শোচনীয় অবস্থা ছিল, এতটাই দুরবস্থা ছিল যে মেয়েদের ঘর থেকে বের হয়ে পড়াশোনা করা, স্কুলে পাঠানো, কলেজে পাঠানো, এই জিনিসগুলোই যেন খুব দৃষ্টিকটু দেখাতো। মানে এই জিনিসগুলাই যেন সমাজের কোনো প্রথার মধ্যে পড়ে না, এটা কোনো সোসাইটির মধ্যে পড়ে না, এমন একটা ব্যাপার ছিল যে মেয়েরা কেন পড়াশুনো করবে, মেয়েরা কেন ঘরের বাইরে যাবে, এই জিনিসগুলো এতটাই হেয় বা অবহেলা করা হতো। তো সেই জন্য রোকেয়া নিজে মানে একদম তিনি কি সশরীরে মানে নিজেই প্যারেন্টসদের, এবং যেহেতু সমাজ জিনিসটাকে ভালোভাবে দেখতো না, হ্যাঁ, মেয়েদের পড়াশোনার ব্যাপারটাকে যেহেতু সমাজ তখন ভালোভাবে দেখতো না, ভালোভাবে অ্যাকসেপ্ট করতো না, সেই জন্য পিতামাতারাও দিতে চাইতো না। হ্যাঁ, পিতামাতারাও বাবা মারাও মনে করতো যে যেহেতু জিনিসটাকে সোসাইটি ভালোভাবে নিচ্ছে না, মেয়েদের পড়াশোনাটাকে, যেহেতু পর্দা প্রথা রয়েছে, তো সেক্ষেত্রে আর কি আমরা আমাদের সন্তানদেরকে বা মেয়েদেরকে আমরা বাইরে পড়তে পাঠাবো না। বাবা মায়ের মানসিকতা অনেকটা এই ধরনের হয়ে উঠেছে, কারণ তারা জানে যে এটাতে আসলে কোনো সমর্থন পাবে না সমাজে। সেই জন্য বাবা মারাও কিন্তু সন্তানদেরকে স্কুলে কলেজে পাঠাতে চাইতেন না, এবং যার ফলে রোকেয়া
সশরীরে সবার পরিবারের বাড়িতে যেয়ে আবেদন নিবেদন করতেন। মানে কি আবেদন নিবেদন বলতে কি বোঝানো হয়েছে এখানে? মানে রিকোয়েস্ট করতেন, অনুরোধ করতেন, হ্যাঁ, যে আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠান, নারী শিক্ষার প্রয়োজন আছে। ঠিক আছে, এভাবে তিনি হচ্ছে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতো, কে বোঝানোর চেষ্টা করতো। আচ্ছা, তারপর দেখো এই কাজে তিনি তিনি ছিলেন একজন নিরলস পরিশ্রমী কর্মী। নিরলস মানে কি তার কোনো অলসতামি ছিল না এই কাজটার মধ্যে, তার কোনো রকমেরই আলস্য ছিল না। হ্যাঁ, সে হচ্ছে এই মানে যতটুকু তার হার্ডওয়ার্কিং করতে হয় সে করবে, যতটুকু কঠোর পরিশ্রম করতে হয় সে করবে। হ্যাঁ, সে একজন পরিশ্রমী কর্মী ছিল এই কাজটার মধ্যে। মানে প্রত্যেকটা শিক্ষার্থীর বাসায় যেয়ে তাকে আসলে পড়াশোনার জন্য বলা, পড়াশোনার প্রয়োজনীয়তা সম্পর্কে বলা, বাবা মাকে কনভিন্স করার ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ না। ঠিক আছে, তো এই কাজটার মধ্যে তিনি ছিলেন কি পরিশ্রমী একজন নিরলস একজন পরিশ্রমী কর্মী। আচ্ছা, তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়েছে। তিনি যে এই অক্লান্ত প্রচেষ্টা বা চেষ্টাটা করে গেছেন এটার কারণেই হচ্ছে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়েছে। মানে নারীরা যখন পড়াশোনা করছে এটা এই নারী জাগরণের যে অগ্রদূত তাকে কেন বলা হয়? আমরা জানি না যে রোকেয়া সাখাওয়াত হোসেনকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়, কেন বলা হয়? কারণ তার নিরলস বা অক্লান্ত প্রচেষ্টার ফলেই তো নারী শিক্ষার যেই ব্যাপারটা এই অগ্রগতিটা সূচিত হয়েছে। তো সেই জন্য যে তাকে তো বলাই যায় যে তিনি একজন নারী জাগরণের অগ্রদূত হিসেবেই আছেন। মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোর দিকে এগোতে থাকে। আচ্ছা, তারপরে দেখো 1916 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেছেন। কত সালে? 1916 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদের বিভিন্নভাবে সাহায্য করা হতো। দুস্থ মানে কি বলতো? মিস যাদের খারাপ অবস্থা, দুরবস্থা। হ্যাঁ, দুস্থ মানে হচ্ছে যারা একদমই অসহায় আর কি, সহায় সম্বলহীন বা ধরো এরকম আর্থিক অবস্থায় আর্থিক সংকটে আছে এই ধরনের মানুষদেরকে আর কি দুস্থ বলা হয়ে থাকে। তো এই আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম এই মহিলা সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন কত সালে বলো তো? 1916 সালে। 1916 সালে। 1916। হ্যাঁ, নাজিহা তুমি কি শুনতে পাচ্ছ এবং রেসপন্স করছো? জি মিস, বলেছি। আচ্ছা, তাহলে 1916 সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামক একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন, এবং এই প্রতিষ্ঠান থেকে দুস্থ নারীদেরকে, অসহায় নারীদেরকে বিভিন্নভাবে সাহায্য করা হতো। তাদেরকে হাতের কাজ শেখানো হতো, সামান্য লেখাপড়া শেখানোর ব্যবস্থাও ছিল। মানে তাদেরকে হাতের কাজ শেখানো হতো আর কি। আচ্ছা, তারপরে লেখাপড়ার ব্যবস্থাও ছিল। এক কথায় ওই সংগঠনটির লক্ষ্যই ছিল সমাজের সাধারণ দুস্থ নারীদেরকে স্বাবলম্বী করে তোলা। স্বাবলম্বী মানে কি? মানে হচ্ছে নিজের উপর নির্ভরশীল, অর্থাৎ স্বনির্ভর, সেলফ ডিপেন্ডেন্ট যেটাকে বলে। হ্যাঁ, তো নারীদেরকে যাতে সেলফ ডিপেন্ডেন্ট করে তোলা যায় সেই জন্যই হচ্ছে এই আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম এই সংগঠনের মূল লক্ষ্য ছিল দুস্থ নারীদেরকে স্বনির্ভর বা সেলফ ডিপেন্ডেন্ট করে তোলা। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো তারপরে বলছে রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা 5টি। কয়টি? রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা 5টি। মতিচোর প্রথম খণ্ড 1904। মতিচোর দ্বিতীয় খণ্ড কাকে উৎসর্গ করেছিলেন বলতো? মিস করিমুন্নেসা। করিমুন্নেসা। ইয়েস, ওই মধ্যে কে ছিলেন? ইয়েস মিস। ইয়েস মিস, আরেকবার বলবেন? করিমুন্নেসা কে ছিলেন? তার বড় মিস বোন। রোকেয়ার বড় বোন। বড় বোন। রোকেয়ার বড় বোন ছিলেন। আচ্ছা, আচ্ছা বলো তো সাহিত্যিক হিসেবে রোকেয়া সাখাওয়াত হোসেনের আত্মপ্রকাশ ঘটে কত সালে? 1902 সালে। 1902 সালে। 1902 সালে। গুড। তারপর বলো তার প্রথম যেই এটা ছিল, রচনাটা ছিল, তার নাম কি ছিল এবং পিপাসা। সেটা কোথায়? পিপাসা। হ্যাঁ, কোথায় ছাপা হয়েছে? নবপ্রভা। নাজিহা বলো তো প্রথম রচনার নাম কি ছিল? পিপাসা। সেটা কোন পত্রিকায় ছাপা হয়েছিল? নবপ্রভা। নবপ্রভা। আচ্ছা, বলো তো নাজিহা তার প্রথম ইংরেজি রচনা কি ছিল? সুলতানাস ড্রিম। সুলতানাস ড্রিম। গুড। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস জেনে গেছি। আচ্ছা বলো তো সৈয়দ সাখাওয়াত হোসেন কত সালে মারা গিয়েছে? আমাকে এটা রাহিল বলো তো। মিস 1909 সালে। 1909 সালে। আচ্ছা, বলো তো অর্ঘ্য যে
রোকেয়ার বড় দুই ভাই কোন কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেছিলেন? কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। ইয়েস, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রোকেয়ার বড় দুই ভাই উচ্চশিক্ষা লাভ করেছেন। আচ্ছা, তারপরে দেখো আমরা কোথায় ছিলাম। রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল মোট 5টি। মতিচোর প্রথম খণ্ড 1904 সালে, সুলতানাস ড্রিম 1909, মতিচোর দ্বিতীয় খণ্ড 1922। আচ্ছা, তোমরা এখানে একটা কাজ করতে পারো, ওই যে বইয়ের যেই জায়গাটার মধ্যে মতিচোরের কথাটা উল্লেখ আছে, মতিচোর দ্বিতীয় খণ্ড, ওটার পাশেই তোমরা হচ্ছে 72 পৃষ্ঠার একদম তৃতীয় লাইনে দেখো, 72 পৃষ্ঠার তৃতীয় লাইনটাতেই তোমরা দেখো যে দ্বিতীয় খণ্ড, ওখানে তোমরা 1922 লিখে ফেলতে পারো। হুম, মানে তোমাদের বইয়ে এই জিনিসটা থাকলো আর কি, একদম উপরের দিকে থাকলো। মতিচুর দ্বিতীয় খণ্ড 1922, পদ্মরাগ 1924, অবরোধ বাসিনী 1931। এগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট। তাই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তার বইয়ের সংখ্যাই 5টি, 5টি বইয়ের খুব সুন্দরভাবে নাম মনে রাখতে হবে, সাথে সাথে হচ্ছে তার সালগুলো মনে রাখাটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মতিচুর প্রথম খণ্ড 1904, সুলতানাস ড্রিম 1908, মতিচুর দ্বিতীয় খণ্ড 1922, পদ্মরাগ 1924, অবরোধ বাসিনী 1931। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এই যে সুলতানাজ ড্রিম এবং অবরোধ বাসিনী, অনেক সময় এমসিকিউতে এই ধরনের প্রশ্ন আসে যে অ্যাডমিশনে যখন যাবা তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে এই ধরনের আসে যে অবরোধ বাসিনী এটি কার লেখা বই, অবরোধ বাসিনী কত সালে প্রকাশিত বই। ঠিক আছে, সুলতানাজ ড্রিম কার লেখা বই। ঠিক আছে, রোকেয়া সাখাওয়াত হোসেনের। মতিচুর দ্বিতীয় খণ্ড কত সালে প্রকাশিত হয়েছে? 1922 সালে। মতিচুর দ্বিতীয় খণ্ড কাকে উৎসর্গ করা হয়েছিল? করিমুন্নেসাকে। ঠিক আছে, এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা জানলাম তার 5টি বই সম্পর্কে। এবার দেখো, রোকেয়া এই উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। এখানে দূরদৃষ্টি সম্পন্ন বলতে কি বোঝানো হয়েছে জানো? যে আসলে ইন ফিউচারে কি হবে এটা সম্পর্কে যখন অনেক মানুষ আসলে কিছুটা আন্দাজ করতে পারে, বা ধরো কিছুটা ধারণা করতে পারে যে হ্যাঁ আচ্ছা ফিউচারে এরকম কিছু ঘটতে পারে, যেমন তিনি কিন্তু তার আন্দাজের বাইরে গিয়ে কোনো কিছু করেননি। হ্যাঁ, রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি আসলে তার আন্দাজের ভিত্তিতেই কিন্তু এগিয়েছে। সে প্রথমে যেই একটা রাজ্যে, যেই জায়গাতে, যেই স্থানে নারী শিক্ষার কোনো মানে কথা মানুষ শুনতেই পারতো না, যেখানে এই জিনিসটার কোনো অস্তিত্বই ছিল না, এক্সিস্টেন্সই ছিল না যে মেয়েরা কেন পড়াশোনা করবে, এমন একটা ভাব ছিল সবার মধ্যে, সেখানে তিনি কিভাবে কিভাবে নারী অগ্রদূতের একটা মানে সূচনা করে ফেলেছে। তিনি কিভাবে নারীদেরকে ঘর থেকে বের করে এনেছে, তিনি কিভাবে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছে, তিনি কিভাবে বাবা মাকে রাজি করিয়েছে, তিনি কিভাবে সমাজে একটা স্থান করে নিয়েছে নারীদের, কিভাবে নারীদের পড়াশোনাটাকে তুলে ধরেছে, তাই না? এই জিনিসগুলো কিন্তু সে এমন না যে পূর্ব পরিকল্পিত ভাবে করেননি, তার পরিকল্পনা অবশ্যই ছিল, সেজন্যই সে পেরেছে। আচ্ছা, এখন আজান হচ্ছে, আজানের একটু বিরতি, আজান শেষ হলে আমরা ক্লাস শুরু করবো। ঠিক আছে? সবাই কি স্লাইড দেখতে পাচ্ছো? ইয়েস মিস। জি মিস। সবাই আছো না ক্লাসে, নাকি চলে গেছো? আছি। Yes, miss. ওকে, আচ্ছা কোথায় ছিলাম আমরা? যে রোকেয়ার 5টা বই সম্পর্কে জেনেছি, তারপর তিনি একজন দৃঢ়দৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। অর্থাৎ ভবিষ্যতে কি হবে এই বিষয়টা নিয়ে তিনি কিছুটা আন্দাজ করতে পারতেন। ঠিক আছে, এই ধরনের একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ তিনি ছিলেন। নারী শিক্ষার অগ্রদূত হিসেবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয়। অর্থাৎ বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয় কি হিসেবে, আমি একটু আগেও তো বলেছি তোমাদেরকে যে নারী শিক্ষার অগ্রদূত হিসেবে কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সমগ্র বাঙালি সমাজে শ্রদ্ধেয়। ঠিক আছে, সম্মানীয় একজন ব্যক্তি। বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন। একটা পথ ছিল মেয়েদের জন্য স্কুল স্থাপন করা, এবং দ্বিতীয় পথটা ছিল নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে। ঠিক আছে, অর্থাৎ এই ব্যাপারটা কি বোঝানো হয়েছে যে প্রথম যে পথটা ছিল তিনি দুটো, বিংশ শতাব্দীর সূচনায় মানে কি বিংশ শতাব্দীর শুরুর দিকে দুইভাবে নারীদের মুক্তির পথ দেখানো হয়েছিল। প্রথমটা কি ছিল? মেয়েদের জন্য স্কুল স্থাপন করে, অর্থাৎ নারীদের মুক্তির একটা মূল ব্যাপারই ছিল যে স্কুলে তাদেরকে পাঠাতে হবে। হ্যাঁ, মেয়েদের জন্য স্কুল স্থাপন করে, স্কুল স্থাপনের মাধ্যমে কিন্তু তাদের মধ্যে যে শিক্ষার ব্যাপারটা, শিক্ষার গুরুত্বটা, সেটা কিন্তু সমাজে, পরিবারের কাছে, এমনকি শিক্ষার্থীদের কাছে অনেক মেয়েরাও কিন্তু জানতো না যে পড়াশোনার ইম্পর্টেন্সটা আসলে কতটা, পড়াশোনার গুরুত্বটা আসলে কতটা।
অনেক মেয়েরাও তখন এই বিষয়টা সম্পর্কে অবগত ছিল না। তাই নারী মুক্তির জন্য তিনি যে পথ দেখিয়েছিলেন তার প্রথম পথটাই ছিল মেয়েদের জন্য কি স্কুল স্থাপন করা, এবং দ্বিতীয় যে পথটা তিনি দেখিয়েছিলেন সেটা ছিল নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে। ঠিক আছে, তিনি যে রচনাগুলো করেছেন সেগুলোর মধ্যে তিনি নারী মুক্তি মানে কি উমেন যে ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে নারীদের যে স্বাধীনতা, হ্যাঁ, নারীদের যে স্বাধীনতা, উমেন ইন্ডিপেন্ডেন্স, এই ব্যাপারটাকে তিনি তার রচনাগুলোর মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। হ্যাঁ, এবং এটার মাধ্যমে হচ্ছে নারীরা প্লাস আরো যারা আছে পুরুষেরাও যারা পড়েছে ব্যাপারগুলো, তারা আর কি জেনেছে যে নারী মুক্তি সম্পর্কে। ঠিক আছে, তাই আমরা তাকে নারী জাগরণের অগ্রদূত হিসেবে বলতে পারি, এবং তিনি বাঙালি সমাজে কিন্তু নারী শিক্ষার অগ্রদূত হিসেবে ভীষণ শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। আচ্ছা, তারপর আমরা কি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তার মৃত্যু 1932 সালের 9ই ডিসেম্বর কলকাতায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, কত সালে মৃত্যুবরণ করেছেন, কত সালের কত তারিখে? 1932 সালের 9 ডিসেম্বর। 1932 সালের 9 ডিসেম্বর। হ্যাঁ, 1932 সালের 9ই ডিসেম্বর। নাজিয়া কত সালে মৃত্যুবরণ করেছেন বলো তো? নাজিহা, তুমি কি ক্লাসে আছো? জি মিস। একটু জোরে বলো তো, কত সালে মৃত্যুবরণ করেছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন? 1932 সালে কত তারিখে? 9 ডিসেম্বর। 9ই ডিসেম্বর, 9 না, 9ই ডিসেম্বর। ঠিক আছে, তুমি আরেকটু মনোযোগী হতে হবে। তুমি কিন্তু পড়াশোনা থেকে ছিটকে যাও, কিভাবে জানি হঠাৎ করে ক্লাসে তোমাকে আর পাওয়া যায় না। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আর কি শব্দার্থগুলো আছে যেগুলো একটু আগে মিস পড়িয়েছি, এগুলো এখানে দেয়া আছে, অন্য কিছু না। অক্লান্ত মানে কি ক্লান্তিহীন পরিশ্রম, মানে আমরা জেনেছি আর কি ওই যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যেভাবে নারীদেরকে শিক্ষার প্রয়োজনীয়তা বোঝানোর জন্য তিনি যেভাবে ক্লান্তিহীন পরিশ্রমটা করে গেছেন, এটাকে বলে কি অক্লান্ত পরিশ্রম। আচ্ছা, তারপরে কি অগ্রগতি, অগ্রগতি মানে হচ্ছে এগিয়ে চলা। অগ্রদূত মানে হচ্ছে পথ প্রদর্শক, অর্থাৎ আমাদের নারী শিক্ষার অগ্রদূত। কেন বলে অগ্রদূত, কেন বলে পথ প্রদর্শক? আমাদেরকে পথ দেখিয়েছেন, নারীদেরকে শিক্ষার যে পথ, শিক্ষার আলো দেখিয়েছেন কে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সেই জন্যই তাকে নারী শিক্ষার অগ্রদূত বলা হয়। তাহলে অগ্রদূত শব্দের অর্থ কি? অগ্রদূত শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক, যিনি আমাদেরকে পথ দেখান। আচ্ছা, অনুকূলে মানে কি পক্ষে। অনুপ্রেরণা শব্দের অর্থ কি? উৎসাহ। আগ্রহ মানে কি ইচ্ছা। আত্মপ্রকাশ, আবির্ভাব। কত সালে আবির্ভাব হয়েছিল সাহিত্যের বলতো, আত্মপ্রকাশ ঘটেছিল? 1902 সালে। ইয়েস, 1902 সালে তার হচ্ছে আত্মপ্রকাশ ঘটেছিল সাহিত্যিক হিসেবে। আত্মপ্রকাশ মানে হচ্ছে আবির্ভাব। আবেদন নিবেদন মানে হচ্ছে অনুরোধ করা। উৎসর্গপত্র, যেটা হচ্ছে করিমুন্নেসাকে উৎসর্গ করেছিল, বলতো কোন কোন গ্রন্থটা উৎসর্গ করেছিল করিমুন্নেসাকে? মিস মতিচুর দ্বিতীয় খণ্ড। হ্যাঁ, কত সালে? মিস 1922 সালে। ইয়েস, 1922 সালে। বাকিরাও কি বুঝতেছো? বাকিরাও কি মানে আনসার করতে পারতেছো? ইয়েস মিস। ওকে, আচ্ছা, উৎসর্গপত্রটা কি? উৎসর্গপত্রটা হচ্ছে বইটি কাকে উৎসর্গ করা হয়েছে, বইয়ের যে পাতায় তা লেখা থাকে বা মেনশন করা থাকে, মানে উল্লেখ করা থাকে, এটাকেই বলে হচ্ছে উৎসর্গপত্র। পর্দা প্রথা কি? নারীদের ঘরের বাইরে না যাওয়ার যে সামাজিক রীতি, যেটা একটা সময় খুব বেশি প্রচলন ছিল। নারীরা কেন ঘরের বাইরে যাবে, এই ধরনের একটা পর্দা প্রথা। এটা হচ্ছে নারীদের ঘরের বাইরে না যাওয়ার সামাজিক রীতি। পারদর্শী মানে কি দক্ষ, কোনো কিছুতে এক্সপার্ট। ঠিক আছে, প্রচলন মানে কি চালু। প্রবল, খুব। প্রভূত, প্রচুর। আচ্ছা, বর্ণপরিচয়, বর্ণমালা শেখার বই। বাঙ্গালা, বাংলা ভাষা। বিংশ শতাব্দী 1901 থেকে 2000 সালটাকে, এই সময়টাকেই বলে হচ্ছে বিংশ শতাব্দী। এটা ইম্পর্টেন্ট আছে, 20 শতক। বিংশ শতাব্দী মানে হচ্ছে 20 শতক, এবং এই সময়টাকে 1901 থেকে 2000 সাল পর্যন্ত এই সময়টাকে বলে বিংশ শতাব্দী অথবা 20 শতক। বিশাল মানে হচ্ছে অনেক বড়। ভাগলপুর মানে হচ্ছে বিহারের একটি জেলা শহর। উপমহাদেশ মানে হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহৎ একটা অঞ্চল। খণ্ড মানে হচ্ছে অংশ। ঘোর মানে হচ্ছে প্রবল। ডেপুটি ম্যাজিস্ট্রেট সরকারি কর্মকর্তা। দিক নির্দেশনা পথ দেখানো। দুস্থ, অসহায়। দূরদৃষ্টি সম্পন্ন মানে হচ্ছে ভবিষ্যতে কি হবে তা যিনি আন্দাজ করতে পারেন। নারী মুক্তি, নারীর স্বাধীনতা। ভাগলপুর বিহারের একটি জেলা শহর।
ভাগলপুরে কে ছিলেন বলো তো? কার ছিল ভাগলপুরে? সৈয়দ ক্লাসে আখতার হোসেন। সৈয়দ সাখাওয়াত হোসেন। সৈয়দ সাখাওয়াত হোসেন। হ্যাঁ, আচ্ছা। বলতো ভাগলপুরে যখন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছিল তখন শিক্ষার্থী কয়জন ছিল? 5 জন। মিস 5 জন। 5 জন। আচ্ছা, এবার নাজিহা বলবে কলকাতায় যখন স্কুল স্থাপন করা হয়েছিল তখন শিক্ষার্থী কয়জন ছিল নাজিহা? 8 জন। 8 জন। গুড। আচ্ছা, ভূসম্পত্তি মানে কি? জমি জমা। মাদ্রাজ ভারতের একটি শহর, বর্তমানে নাম চেন্নাই। আচ্ছা, চেন্নাইয়ের আগের নাম ছিল মানে ভারতের একটি শহর, তখন নাম ছিল মাদ্রাজ, এখন বর্তমান নাম হয়ে গেছে চেন্নাই। আচ্ছা, শোচনীয় মানে হচ্ছে অত্যন্ত খারাপ, যেটা তখনকার সময় মেয়েদের অবস্থা ছিল অত্যন্তই শোচনীয়, অত্যন্ত খারাপ। সংগঠন, প্রতিষ্ঠান। আচ্ছা, বলো তো যে একটা মুসলিম গঠন করেছিল ওই সংগঠনটির নাম কি ছিল? মিস আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম কত সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছিল? 1916 সালে। 1916 সালে। গুড। আচ্ছা, এই সংগঠনটার মূল উদ্দেশ্য কি ছিল? সাধারণ দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা। গুড, স্বাবলম্বী করে তোলা, অর্থাৎ সাধারণ যারা দুস্থ নারী ছিল তাদেরকে স্বাবলম্বী করে তোলাই ছিল আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম সংগঠনটির মূল লক্ষ্য। আচ্ছা, দেখেছো কত ইনফরমেশন, কত ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা এখন জানতেছি। আসলে অনেক কিছু হয়তো ভুলে গিয়েছি, আমাদের সময় পড়েছিলাম কিন্তু অনেক কিছু হয়তো ভুলে গিয়েছি, এখন আবার জিনিসগুলো প্রিভিউ হচ্ছে, আমাদেরও জানা হয়ে যাচ্ছে, কত গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, সংগঠন, প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠা মানে হচ্ছে সমাজে সম্মানজনক অবস্থায় নিয়ে থাকা, এটাকে বলে হচ্ছে সামাজিক প্রতিষ্ঠা। অর্থাৎ সমাজে একটা সম্মানজনক, একটা শ্রদ্ধেয় একটা জায়গায় অবস্থান নিয়ে থাকা, সেটাকেই হচ্ছে বলে কি সামাজিক প্রতিষ্ঠা। সেন্ট জেভিয়ার্স কলেজ, এটি হচ্ছে একটি কলেজের নাম। এই কলেজ থেকে কারা পড়াশোনা করেছে? সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কারা পড়াশোনা করেছে? তার রোকেয়ার বড় ভাইরা। হ্যাঁ, রোকেয়ার বড় 2 ভাই সেন্ট জেভিয়ার্স কলেজ থেকেই পড়াশোনা করেছে। স্থানান্তর মানে হচ্ছে জায়গা বদল। স্নেহের প্রসাদে মানে হচ্ছে খুবই আদরে। স্বাবলম্বী, স্বনির্ভর। আচ্ছা, আমরা শব্দের অর্থগুলো জেনে ফেললাম, এবার আমাদের কিছু প্রশ্ন আছে। এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে? তোমাদের সামনে কি খাতা কলম আছে? ইয়েস মিস। আচ্ছা, তাহলে এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে তোমরা কি একটু লিখবে? যে যার মতো করে একটু লিখো 1 লাইন। লেখা হলে মিসকে বলবে। সবাই লিখো, নাজিহা, অর্ঘ্য এবং হচ্ছে রাহিল। হ্যাঁ, লিখছি। আচ্ছা, বাকিরাও লিখো, সবার লেখা শেষ হলে বলবে। সবাই ইয়েস লিখ, মিস। কিন্তু মানে চালাকি করার কোনো চেষ্টা করবে না, কারণ ফাঁকি কিন্তু আমাকে দিতে পারবে না, যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম। অতএব আমি দেখবো না তোমরা লিখছো কিনা, তোমরা হয়তো না লিখেই বলতে পারো, কিন্তু লিখলে সেটা নিজেদেরই ভালো। পড়াশোনার প্রতি একটা স্পিড থাকে, আগ্রহ থাকে, এবং তোমাদের লেখার মানে হ্যান্ড রাইটিংটাও তোমাদের কিন্তু ফাস্ট থাকে, ঠিক আছে? সো লেখাটা মিস গুরুত্ব। লিখেছি। আচ্ছা, কি লিখেছো প্রথমে রাহিল বলো তো? এই লেখায় শিক্ষণীয় তথ্য ব্যবহৃত হয়েছে। আচ্ছা, উম শিক্ষণীয় তথ্য ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তুমি মেনশন করেও কিছু একটা লিখতে পারতে। হ্যাঁ, অবশ্যই শিক্ষণীয়, পুরো তথ্যমূলক রচনাটাই মানে শিক্ষণীয়, বাট তুমি হচ্ছে একটু মেনশন করতে পারতে আর কি, যে কি ধরনের তথ্য সরবরাহ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে, এটা লিখতে পারতে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা লিখেছো সেটা আমি নিলাম। তারপরে নাজিহা বলো তো। এই লেখায় বলা হয়েছে তখন মেয়েরা ভালো মতো স্বাধীনভাবে চলতে পারতো না। এটা কি গোছানো কোনো উত্তর হলো? আমি তো এরকম উত্তর আসলে এক্সপেক্ট করি নাই তোমাদের থেকে। আচ্ছা, অর্ঘ্য বলো তো কি লিখেছো? হ্যাঁ, আমি লিখেছি হচ্ছে বেগম রোকেয়া কিভাবে নারীদের শিক্ষায় বৃদ্ধি, মানে শিক্ষায় পড়ালেখায় হচ্ছে কি জ্ঞান অর্জন করিয়েছেন, মানে কিভাবে অগ্রগতি করেছে নারীদের। আচ্ছা, তারপরেও কিছুটা কাছাকাছি অর্ঘ্যের উত্তরটা গিয়েছে।
আসলে এই ধরনের একটা উত্তর আমি চাইছিলাম, একটু সাজানো গোছানো, যেটা আসলে আমি পাইনি। আমি এক্সপেক্ট করেছিলাম তোমরা একটু সুন্দরভাবে লিখবে। আচ্ছা যাই হোক, যে যাই বলেছো মিস নিলাম এবং উত্তরটা বলে দিচ্ছি। দেখো মিসের মতো করে, এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে? এটা তো আমরা জানি যে এটা তথ্যমূলক লেখা। এখন এই লেখায় আমরা কাকে জেনেছি? তিনি একজন নারী জাগরণের অগ্রদূত, একজন মহিয়সী নারী। এই যে নারী জাগরণের অগ্রদূত, আমরা জানলাম যে এখানে আমরা কি তথ্য পেয়েছি? এই লেখায় একজন মহিয়সী নারীর জীবন ভিত্তিক বিভিন্ন তথ্য আমরা ব্যবহার করতে দেখেছি, তাই না? তার জীবনে কি কি ঘটেছে বা তার জীবনী সম্পর্কে আমরা জেনেছি, এটাও বলা যায়। হ্যাঁ, যে তার জীবনী সম্পর্কে সে কিভাবে পড়াশোনাটাকে সামনে নিয়ে এসেছে, নারীদেরকে শিক্ষার প্রয়োজনীয়তা বুঝিয়েছে, এই জিনিসগুলো। তাই বলা যায় যে এই যে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, মহিয়সী নারীর জীবন ভিত্তিক বিভিন্ন তথ্য কিন্তু এই লেখায় ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপর প্রশ্নে কি আছে দেখো, এই লেখার কোন তথ্যটি তোমার ভালো লেগেছে? আচ্ছা, এই এই লেখার কোন তথ্যটি ভালো লেগেছে? তো আমি যদি ব্যক্তিগতভাবে বলি, তাহলে আমার তো ভালো লেগেছে যে তিনি যে নারী জাগরণের একজন অগ্রদূত। তিনি যে নারীদের পড়াশোনাটাকে এত সুন্দরভাবে সবার সামনে তুলে ধরেছেন, তিনি যে তার রচনার লেখার মাধ্যমে নারীদের মুক্তি সম্পর্কে লিখেছেন, তিনি যে নারী মুক্তির ২ টা পথ দেখিয়ে গেছেন, আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এই জিনিসটা, যে তিনি নারী মুক্তির জন্য ২ টা পথ দেখিয়েছেন। বলো তো ১ম পথটা কি ছিল নারী মুক্তির? মেয়েদের জন্য স্কুল স্থাপন করা। মেয়েদের জন্য স্কুল স্থাপন করা। হ্যাঁ, আর ২য় পথটি কি ছিল? নিজের রচনায় নারী মুক্ত দিক নির্দেশনা দেওয়া। নারী মুক্ত না, কিন্তু নারী মুক্তির। ঠিক আছে? নারী মুক্তির দিক নির্দেশনা। আচ্ছা, তো আমার কাছে তো ব্যক্তিগতভাবে এই তথ্যটাই আমার কাছে ভালো লেগেছে সবচেয়ে বেশি, যে তিনি আসলে ২ টো জিনিস স্থাপন করেছেন, এখানে দিয়েছেন। ১ম টা তো আমরা জানলামই এবং ২য় টাও আমরা জানলাম। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এবার তোমরা তোমাদের মতো করে কোনো একটা কিছু এখানে লেখো। এই লেখার কোন তথ্য তোমার ভালো লেগেছে? তোমরা তোমাদের মতো করে লিখো। সবাই কি লিখছো? মিস ইয়েস মিস। লেখা শেষ হলে বলবে, হ্যাঁ? লেখা হচ্ছে। দেখা হচ্ছে। নাজিহা লিখেছো? জি মিস। আচ্ছা, নাজিহা তুমি বলো তো তুমি উত্তরে কি লিখেছো? এই লেখার কোন তথ্যটি তোমার ভালো লেগেছে? আমার ভালো লেগেছে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেছেন আচ্ছা, দুস্থ খুবই নারীদের সুন্দর। সহযোগিতার জন্য। হ্যাঁ, খুবই সুন্দর একটা জিনিস তুমি তুলে ধরেছো। কিন্তু আর একটু গুছিয়ে লিখতে পারতে। মানে তোমার পয়েন্ট ঠিক আছে। তোমার ভালো লেগেছে কি, তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামক একটি মুসলিম সংগঠন গড়ে তুলেছেন। তুমি যদি একটু গুছিয়ে লিখতে জিনিসটা, যে আমার এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে বা এই তথ্যমূলক আলোচনায় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামক একটি মুসলিম নারী সংগঠন প্রতিষ্ঠা এবং এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল, এই সংগঠনের মূল উদ্দেশ্য কি ছিল? দুস্থ নারীদেরকে স্বনির্ভর করে তোলা। ঠিক আছে? এরকম ভাবে একটু গুছিয়ে লেখা একটু সুন্দর হতো জিনিসটা। যাই লিখো, জিনিসটা একটু গুছিয়ে যেন হয়, গোছালো হয়, সেটা চেষ্টা করো। বাংলা তো, তো বাংলা একটু গুছিয়ে লিখলে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে? এমনিতে ঠিক আছে, তোমার ভালো লাগা তুমি বলেছো নিজের মতো করে। আচ্ছা, এবার রাহিল বলো তো কি লিখেছো? ইয়েস মিস। বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। তিনি নারীদের পথ দেখিয়ে সাহায্য করেছেন। এটাই আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, নারী জাগরণের অগ্রদূত, তিনি নারীদেরকে পথ দেখিয়ে আহ ঠিক আছে, সাহায্য করেছেন। যাক, তোমার যেটা ভালো লেগেছে তুমি সেটা বলেছো। সুন্দর। আচ্ছা, এবার অর্ঘ বলো তো কি লিখেছো? আমাকে ভালো লেগেছে বেগম রোকেয়া দুস্থ নারীদের জন্য স্বাবলম্বী করে তুলেছেন ও নারীদের এগিয়ে নিয়েছেন। আচ্ছা, নারীদের এগিয়ে নিয়েছে। আর একটু গোছানো হলে হয়তো ভালো লাগতো। তোমাদের প্রত্যেকেরই একটা জিনিস একটু নড়বড়ে, তোমরা পয়েন্ট ঠিকঠাক ধরতে পারো, মানে কি উত্তর করবে সেটা ধরতে পারলেও তোমাদের উত্তরগুলো কিন্তু পরিপাটি গোছানো হয় না। ঠিক আছে?
বাংলার যে কোনো প্রশ্ন উত্তরের ক্ষেত্রে, অথবা ধরো যখন ভবিষ্যতে যখন আস্তে ধীরে ভাব সম্প্রসারণ লিখবে, যখন সারাংশ লিখবে, যখন কোনো পত্র চিঠি যখন লিখবে, তখন কিন্তু গোছানো জিনিসটার উপর অনেক কিছু ম্যাটার করে। তুমি 2 লাইন লিখবে, 3 লাইন লিখবে, তোমার লেখাটা কিন্তু গোছানো হওয়া চাই, পরিপাটি হওয়া চাই। একজন শিক্ষক যেন তোমার লেখাটা পড়লেই যেন বুঝতে পারে যে না, সে এই টপিকটা সম্পর্কে, এই বিষয়টা সম্পর্কে সে জানে। এইরকম ভাবে যেন জিনিসটা প্রেজেন্ট করো। তুমি একটা কিছু লিখে দিলে কিন্তু হবে না। তোমাদের একটা জিনিস একটু নজরে রাখবে, সেটা হচ্ছে 2 লাইন লেখো কি 1 লাইন লেখো, লেখাটা যেন গোছানো হয়, লেখাটা যেন পরিপাটি হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, এমনিতে তোমাদের সবার পয়েন্ট ঠিক আছে, কিন্তু তোমাদের গুছিয়ে লিখতে হবে, গুছিয়ে পরিপাটি ভাবে জিনিসটা প্রেজেন্ট করতে হবে। গয়েতে কি আছে? এই ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছো? এই ধরনের আর কি রচনা পড়েছো বলো তো তোমরা? পড়োনি কোনো রচনা এই ধরনের Yes, miss. তথ্যমূলক? বলো, একটা নাম বলো পড়েছো এমন কিছু। মিস্টার কি মিস আমি পড়েছি মিস বঙ্গবন্ধুকে নিয়ে রচনা। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পড়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পড়িনি আমরা? ইয়েস মিস। মিস। হ্যাঁ, তো এগুলোকে হচ্ছে আমাদের কি তথ্যমূলক লেখা। তো আমরা জানলাম যে এই ধরনের রচনা আমরা আর কি কি পড়েছি, এটাও আমরা জানলাম। আচ্ছা, তারপরে ঘয়েতে কি আছে? কাদের নিয়ে এই ধরনের লেখা তৈরি হয়? কাদের নিয়ে এই ধরনের লেখা তৈরি হয় বলো তো? সাধারণত আমরা জানি যে যারা খুব বেশি রিনাউন্ড, যারা খুব বেশি পরিচিত, ফেমাস, বিখ্যাত মানুষ, যারা আমাদের দেশের জন্য, দশের জন্য কিছু করেছেন, যেমন রোকেয়া সাখাওয়াত হোসেন, তার সম্পর্কে না জানলেই তো নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সম্পর্কেও না জানলেই নয়। তিনি আমাদের যুদ্ধে অনেক বেশি ভাইটাল রোল প্লে করেছেন, যেটা আমরা জানি, আমাদেরকে যেটা জানানো হয়েছে, যেটা বোঝানো হয়েছে বা পড়ানো হয়েছে। তো সুতরাং আমরা বইপত্রে তার সম্পর্কে অনেক কিছু জেনেছি। তারপরে আজকে রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে জানলাম, তিনি নারী জাগরণের অগ্রদূত হিসেবে কাজ করেছেন। তিনি নারীদেরকে পড়াশোনার ব্যাপারটা বুঝিয়েছেন, সমাজের মধ্যে নারীদের একটা অবস্থান তৈরি করে দিয়েছেন। নারী জাগরণের মানে নারী মুক্তির জন্য তিনি যতভাবে চেষ্টা করা যায়, তিনি কিন্তু নিরলস শ্রম, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নারীদের একটা সমাজে অবস্থান তৈরি করে দিয়ে গেছেন। এখন নারীদের পড়াশোনা খুবই নর্মাল ব্যাপার, হ্যাঁ। এই পুরো ব্যাপারটাকে তিনি খুব স্বাভাবিক করে দিয়ে গেছেন, এবং এই যাত্রাটা, এই জার্নিটা খুব একটা সহজ ছিল না। তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে, একা দায়িত্ব নিয়ে কাজগুলো তাকে করতে হয়েছে। যেখানে নারীদের পড়াশোনা, যেখানে তোমরা দেখলাই যে প্রথম যখন সে স্কুল প্রতিষ্ঠা করেছে, তখন শিক্ষার্থী ছিল 5 জন, তারপর ছিল 8 জন, মানে এতটাই কম। আস্তে আস্তে জিনিসটা বেড়ে সকল দেশ এখানে সেখানে, তারপর হচ্ছে গ্রামগঞ্জে সব জায়গাতে এখন কিন্তু পড়াশোনার অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা দেখি। ঠিক আছে? আচ্ছা, কি দেখলাম যে কাদেরকে নিয়ে এই ধরনের লেখাগুলো তৈরি করা হয়? যারা আর কি ভীষণ বিখ্যাত মানুষ, যারা মানুষের জন্য অনেক কিছু করে গেছেন, এমন কোন সুপরিচিত ব্যক্তিত্বদেরকে নিয়েই কিন্তু এই ধরনের তথ্যমূলক লেখা লেখা হয়। ঠিক আছে? কবি, সাহিত্যিক, লেখক, তারপরে দেশের জন্য যারা কিছু করে গেছেন এরা, তারপরে হচ্ছে বীরশ্রেষ্ঠ যে 7 জন রয়েছেন, যারা রয়েছেন তারা, তারপর হচ্ছে এই ধরনের ব্যক্তিত্ব, এদেরকে নিয়ে কিন্তু অনেক বেশি তথ্যমূলক আলোচনা করা হয়, তথ্যমূলক লেখা লেখা হয়। আচ্ছা, তারপরে কি এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই লেখা থেকে তুমি কি কি জানতে পেরেছো। এটা তোমরা একটু 2-3 লাইনে নিজেদের মতো করে লিখো, লিখে আমাকে বলবে। সবাই কি শুনতে পাচ্ছো? ইয়েস মিস। আচ্ছা, তোমরা তাহলে এই শেষের প্রশ্নটা, এর উত্তরটা, এই লেখা থেকে নতুন কি কি জানতে পেরেছো, এই জিনিসটা একটু গুছিয়ে লেখো তো 2-3 লাইনে। মিস আচ্ছা, যে যেটুকু লিখেছো, এখন সময় একটু কম, মিস একটু বলে দিই, হ্যাঁ। এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলাম আমরা? অনেক কিছু জানতে পেরেছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। কিন্তু এই লেখা থেকে কিন্তু আমরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন সংগ্রামের যে কাহিনী, সেটা জানতে পেরেছি। তারপর তিনি যে নারী জাগরণের অগ্রদূত হিসেবে একজন
খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, সেটা সম্পর্কে আমরা জেনেছি। তিনি কিভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছেন, কিভাবে পয়েন্ট বাই পয়েন্ট জিনিসগুলো সমাজে প্রতিষ্ঠিত করেছেন, এই জিনিসগুলো আমরা দেখেছি। তার গুরুত্বপূর্ণ 5টা বইয়ের নাম দেখেছি এবং তার জীবনী সম্পর্কে আরো যা যা, তার ব্যক্তিগত জীবন, তার স্বামী, তারপর হচ্ছে তিনি কোথায় প্রথম স্কুল প্রতিষ্ঠা করেছেন, সেখানে কতজন শিক্ষার্থী ছিলেন, পরবর্তীতে কলকাতায় স্কুল স্থানান্তরের পরে সেই স্কুলে কয়জন শিক্ষার্থী ছিলেন, তিনি একটি মুসলিম সংগঠন গঠন করেছিলেন, আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। এই জিনিসগুলো আমরা জেনেছি। তাই আমরা কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের এই মহৎ কাজগুলো সম্পর্কে অবগত হয়েছি, জানতে পেরেছি। বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে যে প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রোকেয়ার নানা রূপ লড়াই, অর্থাৎ যেখানে একটা প্রতিকূল সমাজ ব্যবস্থা ছিল, মানে যেখানে নারীদের পড়াশোনার কোনো সাপোর্টই ছিল না, সমর্থনই ছিল না, সেই প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রোকেয়া কিন্তু লড়াই করে গেছে, যুদ্ধ করে গেছে। এই জিনিসগুলো আমরা জেনেছি। আচ্ছা, রোকেয়া সাখাওয়াত হোসেন রচনায় লেখক যা বলেছেন তাই নিজের ভাষায় বলো এবং লেখো। আচ্ছা, রোকেয়া সম্পর্কে লেখক যা যা বলেছেন এবং লিখেছেন, এই জিনিসটাই এই ছকে লিখতে বলেছে। আচ্ছা, তারপরে গিয়ে কিভাবে লিখবো তথ্যমূলক লেখা। তথ্যমূলক লেখা লেখার কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেমন মূলত তথ্য উপস্থাপন করা হয় যেসব রচনায়, সেগুলো তথ্যমূলক লেখা। যেমন আজকে আমরা যেটা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে জানলাম, এটিও একটি তথ্যমূলক লেখা। এখানে রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু জানতে পেরেছি। তাই এটি একটি তথ্যমূলক লেখা। তথ্য নানা ধরনের হতে পারে, তাই তথ্যমূলক লেখাও নানা রকমের হয়। জীবনীও এক ধরনের তথ্যমূলক লেখা। এছাড়া বিভিন্ন ধরনের বিশ্বকোষ গ্রন্থে কিংবা অনলাইনে উইকিপিডিয়ায় বহু ধরনের তথ্যমূলক লেখা পাওয়া যায়, বিভিন্ন ধরনের আর্টিকেলস পাওয়া যায়। হ্যাঁ, উইকিপিডিয়াতে, তারপরে গুগলে আমরা বিভিন্ন ধরনের আর্টিকেল জানতে পারি বিভিন্ন ধরন সম্পর্কে, কোনো একটা প্রাণী সম্পর্কে, কোনো একটা দেশ সম্পর্কে, কোনো দেশের একটা ব্যবস্থা, কোনো একটা কিছু সম্পর্কে, মানে সবকিছু একজন অন্য একটা দেশে, বাংলাদেশের বাইরেও অন্য দেশের কোনো একটা পার্সোনালিটি, একজন কোনো ব্যক্তিত্বকে নিয়ে তুমি জানতেই পারো। ঠিক আছে? তো এইসব জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের তথ্যমূলক লেখা পাওয়া যায়। আচ্ছা, তারপরে কি তথ্যমূলক লেখার সাধারণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো। কি নিয়ে লেখা হবে তা ঠিক করতে হবে। অর্থাৎ তুমি যে লিখছো, যেমন আজকে আমরা বেগম রোকেয়া সাখাওয়াত সম্পর্কে জানলাম, তাই আমরা কি নিয়ে লিখবো? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, সেটা আগে আমাদেরকে ঠিক করতে হবে। লেখাটিতে কি ধরনের তথ্য থাকবে তা নিয়ে ভাবতে হবে। আজকে আজকে আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী, তার জীবনে কি কি হয়েছে, তার ব্যক্তিগত জীবন, তিনি নারীদেরকে কিভাবে শিক্ষা পড়াশোনাতে এনেছেন, সমাজকে কিভাবে দাঁড় করিয়েছেন, পড়াশোনাটাকে কিভাবে গুরুত্ব দিয়েছেন, এই জিনিসগুলো আমরা জেনেছি। তো লেখাটিতে আসলে কি ধরনের তথ্য বা ইনফরমেশন তুমি রাখতে চাও, সেটাও তোমাকে জানাটা গুরুত্বপূর্ণ। তৃতীয়তে আছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। অর্থাৎ আজকে আমরা যা যা পড়েছি তার মধ্যে অনেক প্রয়োজনীয় ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে গেছি। উল্টাপাল্টা কোনো ইনফরমেশন কিন্তু দিলে হবে না। যেহেতু লেখাটা তথ্যমূলক হবে, এই তথ্যগুলো খুবই যেন সুন্দর হয়, যেন সাজানো গোছানো হয় এবং যেন অথেন্টিক হয়, সত্যি হয়। ঠিক আছে? এমন তথ্য তোমাকে অবশ্যই সংগ্রহ করে তারপরে তথ্যমূলক রচনা লিখতে হবে। ধারাবাহিকতা বজায় রেখে তথ্যগুলো সাজাতে হবে, মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ একটা ধারাবাহিকতা তোমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে? একটা পর্যায়ক্রমিক অনুসারে প্রথমে তুমি জন্ম লিখবে, তারপরে তুমি তার কোথায় জন্মগ্রহণ করেছে, তার পিতা মাতা, সে কোথায় পড়াশোনা করেছে, তার কয় ভাই বোন, এইভাবে করে একটা মানুষের সম্পর্কে তুমি জানবে, মানে বলবে। ঠিক আছে? তথ্যমূলক লেখায় বিষয়ের সাথে মিল রেখে লেখাটির একটি শিরোনাম তৈরি করতে হবে। যেমন আজকের লেখার শিরোনাম কি ছিল আমরা জেনেছি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তো তুমি যে বিষয়ে লিখবে সেই বিষয়ে একটা শিরোনাম তোমার অবশ্যই থাকতে হবে। 6 বলা আছে তথ্যকে স্পষ্ট করতে ছবি, ছক, সারণী ইত্যাদি তুমি ব্যবহার করতেই পারো। আচ্ছা, তারপর একটা দলীয় কাজ আছে। যাই হোক, সবাই কি বুঝতে পেরেছো আজকের ক্লাস? এখানে Yes, তো মনে miss. হচ্ছে শেষ হয়ে গিয়েছে তোমাদের। যাই হোক, জি মিস। আজকের ক্লাসটাও প্রায় শেষ পর্যায়ে। আমরা নেক্সট ক্লাসে হয়তোবা বিশ্লেষণমূলক লেখা, এই যে কীট পতঙ্গের সঙ্গে বসবাস, এটা হয়তো পড়বো। যাই হোক, আজকের ক্লাস কি সবাই বুঝতে পেরেছো তোমরা? Yes, ইয়েস miss. মিস। ওকে, তোমাদের কার কোনো প্রশ্ন আছে ক্লাস নিয়ে বা কোনো কিছু নিয়ে? কোনো নো প্রশ্ন মিস। আছে তোমাদের? Miss. ওকে, তোমাদের নেক্সট ক্লাস যখন স্যাটারডেতে হবে, তখন এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন থেকে কিন্তু তোমাদের একটা 10 মার্কের অথবা 15 মার্কের একটা এমসিকিউ এক্সাম হবে। ঠিক আছে? গুগল ওকে। ড্রাইভে হবে, ওটা গুগল ফর্মে হবে। তোমরা সবাই অবশ্যই খুব দ্রুত একদম, যদি ক্লাস থাকে 7:20-এ, তোমরা 7:20-এই জয়েন হয়ে ফেলবে। ঠিক আছে? 7:20-এর 5 মিনিট আগেই জয়েন হয়ে যাবে সবাই। ওকে। নাজিহা শুনতে পাচ্ছো? ইয়েস মিস। নাজিহা